আপনার জীবনে নতুন একটা অধ্যায় যুক্ত হয়েছে, সেটার জন্য অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। হ্যাঁ, বেশি দিন হয় না বোধহয়, না? 1-1.5 মাস? 1-1.5 মাস না, 7-8 মাস। 27 মাস। Yes. কেমন চলছে সংসার জীবন? হ্যাঁ, ভালো চলছে আলহামদুলিল্লাহ। মানে আমরা এত কম জানলাম কেন বিয়ের ব্যাপারটা নিয়ে আপনার মতো মানুষের? আমার আসলে সবকিছু জানিয়ে করাই আমার অভ্যাস, কিন্তু যেটা হয়েছে যে আমরা যখন দেখলাম যে এই পর্যায়ে থাকার কারণে অনেকেরই এর আগে যারা বিয়ে করছিল, হাসনাত ভাই বিয়ে করছে, সাজ্জিদ ভাই বিয়ে করছে, অনেকেরই এগুলো নিয়ে নোংরামি হয়, সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট হয়। বিশেষ করে আমাদের জন্য তো এটা স্বাভাবিক বিষয়, কারণ আমরা পলিটিক্সের সাথে থাকার কারণে অনেক সময় এগুলো ফেস করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। বাট ফ্যামিলির জন্য বা ওয়াইফের জন্য এটা একটু মানে আনকমফোর্টেবল এমব্রেসিং সিচুয়েশন তৈরি করে, অ্যান্ড খুব প্রেশারে থাকে। যেমন আমি অ্যানাউন্স করার পর থেকে যা হচ্ছে তা নিয়েই এক ধরনের বাসায় আনকমফোর্টেবল সিচুয়েশন, তারপর ছবি টবি অনেকে অনেক জায়গা থেকে কালেক্ট করে ফেসবুকে পোস্ট করা। তো এটার কারণেই মূলত দেরি করা সেভাবে। তারপরও এখন এতটুকু তো মানুষ আবার তারপরও এতটুকু তো চলছে আর কি, কিউরিওসিটি বেশি আর কি মানুষজনের। সজীব, আমরা আসলে যেটা জানতে চাই, মানে আসিফ নামে আপনি বেশি পরিচিত, আমরা আসলে যেটা জানতে চাই সেটা আপনার কমপ্লিটলি 24-এর আগে এই মুভমেন্টের সাথে জড়িত হওয়ার স্টোরিটা কি, আসলে গল্পটা কি, মানে আপনি কিভাবে জড়িত হলেন? গল্পটা শুরু হয় আই থিঙ্ক 2018 সাল থেকে। 2018 সালে 18 সালের জানুয়ারিতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস করা শুরু করি। তো 18 সালের মার্চের দিকে, ফেব্রুয়ারি থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা আন্দোলন শুরু হয়, কোটা সংস্কার আন্দোলন। প্রথমবার 13 সালে একবার হয়েছিল আমার জানা মতে, 18 সালে দ্বিতীয়বার হয়। তখন নুরুল হক নূর, রাশেদ খানদের নেতৃত্বে আন্দোলনটা হয়। তখন প্রথম বর্ষের ছাত্র হিসেবে ক্যাম্পাসে আসার পরে 2-3 মাস থাকা হয়ে গেছে। তখন দেখতাম যে ক্যাম্পাসে গেস্ট রুমে ফ্রেন্ডদেরকে, আমাদেরকে একদিন প্রোগ্রামে যেতে দেরি করলে কিংবা না গেলে, কিংবা প্রোগ্রামের পরিবর্তে ক্লাসে গেলে যে ধরনের টর্চার এবং মানসিক নিপীড়ন, শারীরিক নিপীড়ন করা হতো, এই সব কিছু দেখতে দেখতে ক্যাম্পাসের সার্বিক একটা ভয়ের পরিবেশ দেখতে দেখতে তখন মনে হলো যে মানে উই শুড স্পিক আউট। তার আগ থেকে আপনি কোনো ধরনের কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন? না, আমি কখনো কোনো ধরনের রাজনীতি, কোনো ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। ওকে, ফাইন। তারপর সেখানে মনে হয় যে কোটা সংস্কার আন্দোলন যেটা চলছে, তখন যুক্তিগুলো দেখে এবং আন্দোলনকারীদের বক্তব্য শুনে মনে হলো যে এটা যথেষ্ট যৌক্তিক এবং ন্যায়সঙ্গত একটা আন্দোলন এবং আমাদের এখানে পার্টিসিপেট করা উচিত। এবং সেটাতে পার্টিসিপেট করা থেকেই জার্নিটা শুরু হয়। অ্যান্ড ওখানে পার্টিসিপেট করার কারণে হলে আর থাকতে পারি নাই। অ্যান্ড তারপরে থেকেই তখন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ছিল, তাদের সাথে অ্যাক্টিভিজম করা। আমরা খুব বেশি সংখ্যায় ছিলাম না, 15-20 জন ক্যাম্পাসে। তো সেখান থেকেই শুরু হয় জার্নিটা, এবং লাস্ট 24-এর আগ পর্যন্ত তো এই চ্যালেঞ্জগুলো ছিল ক্যাম্পাসে। নাহিদ, হাসনাত, এই সার্জিস, এদের সঙ্গে মেশা এই আন্দোলনকে কেন্দ্র করে সেখানে তখনকার সময়ে আখতার ভাই ছিলেন, তখনকার সময়ে নুরুল হক নূর, রাশেদ খান ছিলেন। একদম শুরুর দিকটার কথা আমি বলতেছি। তখন নাহিদ ভাইয়ের সাথে পরিচিত হয়েছিলাম, আকরাম হোসেন ছিলেন। পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে বাকিরা আস্তে আস্তে যুক্ত হয়। যেমন হাসনাত ভাই 22 সালের দিকে ক্যাম্পাসে একটা আন্দোলন করেন, উনি নিজ উদ্যোগে করেন, আমরা ছিলাম ক্যাম্পাসে। তখন ওই যে আমাদের রেজিস্টার বিল্ডিংয়ের সেবার মান উন্নয়নের জন্য একটা আন্দোলন করেন। তারপরে ওনার একটা জার্নি শুরু হয়। সাজ্জিদ ভাইয়ের সাথে একেবারেই লেটেস্ট আন্দোলনের সময়, গণঅভ্যুত্থানের সময় আমার পরিচয়টা হয়। এর আগে উনি ক্যাম্পাসে ডিবেটর হিসেবে ওনাকে আমি চিনতাম। তো বিভিন্ন ধাপে ধাপে অনেক কিছু যুক্ত হন এবং এই শেষ পর্যন্ত 24 সালে এসে পড়া। এবং 24 সালে আপনাদের গণঅভ্যুত্থানের যে ভূমিকা, সেটা নিয়ে তো নতুন করে প্রশ্ন করার কিছু নেই, আপনারা অনেকভাবে ফেস করেছেন। বরং আমি বলি, গণঅভ্যুত্থানের পরবর্তীতে যাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে এবং সমালোচনা হয়েছে, আমি যদি ভুল না বলে থাকি, সেই ব্যক্তিটি হচ্ছেন আপনি। আমি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার জায়গাটাতে একটু আসতে চাই। এই যে আপনাকে দায়িত্ব নিতে বলা হলো ছাত্রদের মধ্য থেকে, এটা কি আপনাদের একটা মানে কমিউনিটি ডিসিশন ছিল, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? এটা যখন আমাদের আলোচনাটা চলে 5 আগস্টের পরে, আমাদের তো প্রথমে প্রস্তুতি ছিল না যে আমাদেরকে একটা সরকার গঠনের দায়িত্ব নিতে হবে। এবং আমাদের চিন্তা ছিল যে এক দফার ঘোষণার পরে 2 দিনের মধ্যেই পতন হয়ে যাবে, এটাও আমরা অ্যান্টিসিপেট করিনি। আমরা ভেবেছিলাম যে আর একটু সময় লাগবে। তবে 5 তারিখটা একটা সাডেন সিচুয়েশন ছিল। বাট এইটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমরা পতনটা ঘটাবো, যে কারণে আগে থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করা, আগে থেকেই একটু ভবিষ্যৎ পরিকল্পনা করা, নিজেদের মধ্যে ডিসকাশনগুলো আমরা করার চেষ্টা করছিলাম। যদিও তখন টাফ ছিল, তখন আন্দোলনটাই মূল ফোকাসে ছিল আর কি।
তো 5 তারিখের পর যখন আলোচনা শুরু হয় তখন আমাদের একটা আমরা বিভিন্ন পাঠচক্র তারপরে পলিটিক্যাল জার্নির কারণে এই বিষয়গুলো দেখেছি যে বাংলাদেশে এর আগে যতবার এই আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 90-এর যে গণঅভ্যুত্থান, পরবর্তীতে এটা ডিসকন্টিনিউ হয়ে যাওয়ার কারণটা হয় অভ্যুত্থানটা কেউ করে দেয় কিন্তু কেউ দায়িত্ব নিয়ে সেটা হয়তো সেভাবে রক্ষা করতে পারে না বা সে ওইটা ধারণ করে না। তো সেই জায়গা থেকে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমাদের প্রতিনিধিত্বটা দরকার, অ্যাটলিস্ট ওয়াচডগ হিসেবে হলো। তখন আমরা জানতাম না যে এটা মন্ত্রিত্ব বা উপদেষ্টার পদমর্যাদা এরকম জায়গায় হবে। তো ওইটা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল। যখন আমরা 6 তারিখ বঙ্গভবনে আলোচনা করি তখন আমরা এই কথাটা রাখি, সেখানে আলোচনায় রাখি এবং তারাও মোটামুটি সবাই অ্যাগ্রিড হয়। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার সাথে তখন ফোনে কথা হচ্ছিল, উনিও তখন অ্যাগ্রিড ছিলেন এই ইয়াতে। পরবর্তীতে আমরা পরের দিন টিএসসিতে আমাদের যারা সমন্বয়ক ছিলেন 158 জন, তাদের মধ্যে যারা উপস্থিত হতে পেরেছেন সবাই মিলে একটা আলোচনা করি যে আসলে কাকে নেওয়া যায়। এবং সেখানেও একজন কি 2 জন এটা নিয়ে এক ধরনের ছিল, আলোচনা ছিল। আবার সবার ঐকমত্যের বিষয় ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐকমত্যের বিষয় ছিল। তো শেষ পর্যন্ত সেখানেও প্রায়োরিটি লিস্টটা ঠিক করা হয় 1 2 3 4 5 6। তো সেখান থেকে পরবর্তীতে যখন বাকি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে 2 জনে অ্যাগ্রিড হয়, তো 1 2 আমরা সেই দায়িত্বটা গ্রহণ করি। হ্যাঁ জি। এবং ডেফিনেটলি তখন আপনি স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির। তখন আমি মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন এবং আপনি এমন একটি দায়িত্ব পেলেন যে দায়িত্ব আলটিমেটলি আপনার জায়গা থেকে বলা যেতে পারে অচিন্তনীয়ই ছিল। হ্যাঁ, অচিন্তনীয় ছিল। আসিফ, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম তার একটি বিষয় হচ্ছে আপনি যখন উপদেষ্টা হিসেবে ছিলেন সেই সময়ে আপনি আর্মি কে নিয়ে বা আর্মি প্রধানকে নিয়ে একটা ভিডিও করলেন এবং ওই সময় আমরা দেখলাম এটা নিয়ে ব্যাপক রকমের আলোচনা বা এক ধরনের সমালোচনাও তৈরি হলো। এইটা আসলে কি মনে করে করা, মানে ওই সময়ে যে কাজটা করেছিলেন আসলে টার্গেটটা কি ছিল যদি বলতে চাই? আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই এবং সার্জিস আলম ভাই ওনারা একটা স্টোরি শেয়ার করেছিলেন। হাসনাত ভাই একটা লেখা শেয়ার করেছিলেন যে আওয়ামী লীগ পুনর্বাসনের ব্যাপারে একটা আলোচনায় সেনাপ্রধান ওনাকে বলেছিলেন, প্রস্তাব করেছিলেন এই বিষয়টা নিয়ে। তো তখন ওই আলাপটা ওঠার পরে আমি ফিল করলাম যে আমাদেরও কিছু কথা না বলার কথা মানুষের জানা প্রয়োজন। কারণ তখন খুব জোরে সোরে শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, তাদেরকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন লবিং চাপ প্রয়োগ করা হচ্ছিল এবং আমাদের কাছেও বিষয়গুলো আসতো। কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া এসে বারবার লিডিং কোশ্চেন করতো যে আওয়ামী লীগকে। তো এটা তো বোঝা যায় মোটামুটি, এবং ওই ক্যাপাসিটিতে থাকলে আরও ইনফরমেশনগুলো আসে যে কোথায় কী করা হচ্ছে, কীভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন। তখন আমাদের মনে হলো যে বিশেষ করে হাসনাত ভাইয়ের ওই বিষয়টা সামনে আসার পরে যে আরও কিছু না বলার কথা মানুষের জানা প্রয়োজন আছে। সেটা নিয়ে যদিও অনেকে কথা তুলেছে যে আমি বিশেষ করে গোপনীয়তার শপথ ভঙ্গ করেছি। আসলে স্পেসিফিকলি ওই বিষয়টা ছিল 6 আগস্টের আলোচনা। 6 আগস্ট তখন আমি শপথই নেই, আমি শপথ নিয়েছি 8ই আগস্ট। ফলে 8ই আগস্টের আগের পর্যন্ত যে কোনো কিছু আমার ট্রান্সপারেন্টলি বলার সুযোগ আছে আর কি। তো সেটা আমি বলেছিলাম সেই জায়গা থেকেই যেন আওয়ামী লীগ পুনর্বাসনের প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই এখানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার যে প্রক্রিয়া, সেটা নিয়েও এর আগে স্পষ্ট করে কোথাও বলা হয় নাই। তো সেই পুরোটা প্রক্রিয়া নিয়েই স্টেটমেন্টটা ছিল, পুরো প্রসেসটা নিয়ে। ওটা তো দীর্ঘ একটা প্রক্রিয়া ছিল ওই সময়। এবং এরপরে আমরা মোটামুটি একটা জিনিস গণমাধ্যমে বিভিন্ন মানুষের বক্তব্য দেখেছি এবং ব্যক্তিগত পারসেপশন বলি বা কমিউনিটি পারসেপশন বলি, সেখানে এরকম একটা ছিল যে আসলে আপনারা আসলে এক ধরনের আইওয়াসী গভর্নমেন্ট বা চোখের সামনে আসলে আপনারা আছেন কিন্তু ক্ষমতা চালায় অন্য কেউ, ডিপ স্টেট বলি আমরা যেটাই বলি না কেন। আসলে আপনি আপনার জায়গা থেকে যেহেতু আপনারা অনেক স্পষ্টভাষী, মানে আসলে কি আপনারা আপনাদের ক্ষমতা চর্চা করতে পেরেছেন? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ক্ষমতার ভরকেন্দ্র একটা ছিল না এই সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এটা তো স্পষ্টই, যেমন একটা রাজনৈতিক সরকার যেমন ক্ষমতার ভরকেন্দ্র এক জায়গায় থাকে, এটা আমরা আরও কিছুদিন পরে বুঝতে পারবো যে বিএনপির সরকারের ক্ষমতার ভরকেন্দ্র কয় জায়গায় আছে বা এক জায়গায় আছে কিনা। তো এই সরকারের একটা জায়গায় ছিল না, এবং এমন না যে 2-3 জায়গায় ছিল, ওই 2-3 জায়গায় প্রথম থেকেই ছিল। প্রথমে হয়তো কারোর প্রভাব বেশি ছিল, দ্বিতীয় আবার পরে অন্য কেউ এসছে। তো এই ভরকেন্দ্রগুলোর মধ্যে মিলিটারি এস্টাবলিশমেন্ট ছিল, সরকার ছিল, তারপরে আরও বিভিন্ন সহযোগী অ্যাফিলিয়েটেড অনেক গোষ্ঠী, তারপরে মিডিয়া এস্টাবলিশমেন্ট ছিল, কর্পোরেট এস্টাবলিশমেন্ট ছিল।
এবং স্বাভাবিকভাবেই একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা অরাজনৈতিক সরকার অতটা শক্তিশালীও ভাবে কাজ করতে কখনোই পারে না, কোনো দেশেই পারে না। ফলে স্বাভাবিকভাবেই অনেকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, অনেকে করার চেষ্টা করেছে। তো এটা তো বাস্তবতাই, এটা আমরা স্বীকার করেছি, যখন সরকার ছিলাম তখনও স্বীকার করেছি, এবং আমরা অনেক চ্যালেঞ্জ ফিল করেছি। যখন আমরা মিনিস্ট্রি রান করছি তখন না, যখন আমরা ন্যাশনাল পলিসিতে কথা বলছি তখন এটা ন্যাশনাল পলিসির ইস্যুগুলোতে আমরা দেখতাম যে অনেকেই বাইরে থেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে তাদের বোঝাপড়া অনুযায়ী, তাদের স্বার্থ অনুযায়ী। কিন্তু মিনিস্ট্রির ইস্যুতে ওই রকম প্রেশার, তাও মিনিস্ট্রির ন্যাশনাল কোনো পলিসির ক্ষেত্রে চ্যালেঞ্জ ফেস করেছে, যেমন আত্মরক্ষার প্রশিক্ষণ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এর বাইরে আরও অনেক, এই যে গুলশানে ফেলানি রোড করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এরকম ইস্যুগুলোতে অনেক সময় বাধার সম্মুখীন হয়েছে। বাট মোস্টলি ন্যাশনাল বিষয়গুলোতে, এবং আমরা আমার ধারণা যে মাহফুজ আলম এই বিষয়ে ডিডব্লিউকে বলেছেন যে প্রথম 3-4-5 মাস যখন খুব বেশি ভোলাটাইল সিচুয়েশন ছিল, সারা দিনে কয়েকশো আন্দোলন হচ্ছে, বিশেষ করে আমি প্রথম 3 মাস শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তখন প্রতিদিন আমার কাছে রিপোর্ট আসতো 118 জায়গায় আজকে বিক্ষোভ হচ্ছে, 130 জায়গায় বিক্ষোভ হচ্ছে। তো তখন ওই জিনিসগুলা ম্যানেজ করাটাই মূলত আমাদের এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা ওই দায়িত্বটা পালন করছে, এবং তখন পর্যন্ত তাদের একটা অ্যাক্সেস ছিল ন্যাশনাল পলিসি নেওয়ার ক্ষেত্রে, যেহেতু তারাই কাজগুলো করছে। কিন্তু যখনই একটু পরিস্থিতি কন্ট্রোলে চলে আসলো, তখনই আমরা একটু ন্যাশনাল সিন থেকে মোর হচ্ছে নিজের মিনিস্ট্রিয়াল অফিসে ঢুকে গেলাম, এবং মনে হলো যে পুরোটা সেট আপই চাচ্ছে যে আমরা ওইখানে চলে যাই, বিকজ চ্যালেঞ্জটা চলে গেছে। অ্যান্ড তখনই আমার মনে হয় যে বিভিন্ন ক্ষমতার ভরকেন্দ্রগুলো আস্তে আস্তে তৈরি হতে থাকে, এবং সরকার স্বাধীনভাবে অনেক কাজ, অনেক সময় কথা শুনেই বোঝা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা ভাষণ দিচ্ছেন, কিন্তু কোথাও একটা ওনাকে কিছু একটা টেনে ধরছে, উনি অথরিটি নিয়ে কথা বলতে পারছেন না, বা উনি খুব স্পষ্টভাবে বলতে পারছেন না যে এটা আমি করব বা এটা আমরা করব। অনেকে নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে হচ্ছে। তো সেটাই নানা ধরনের ক্ষমতার ভরকেন্দ্রের কারণে, স্টেক হোল্ডারদের কারণে কি উনি একসময় পদত্যাগের কথা বলছিলেন, আমরা যেটা শুনলাম? হ্যাঁ, স্বাধীনভাবে উনি ওনার কাজ করতে পারছিলেন না, নানা দিকের বাধা, প্রতিবন্ধকতা, অসহযোগিতা, রাজনৈতিক অসহযোগিতা সবকিছু মিলিয়ে ওনার মধ্যে এই পরিস্থিতিটা কয়েকবারই তৈরি হয়েছে। কিন্তু একবার জাতির সামনে এসছে, বাকি বিষয়গুলো আমাদের সামনে এসেছিল, আমরা অনেকভাবে সেগুলো ম্যানেজ করতে হয়েছে সেই সময়টায়। মানে লাইক ওনাকেও আপনাদের মোটিভেশন দিতে হয়েছে স্যার? কারণ উনি তো এই পলিটিক্যাল ক্যাপাসিটিতে এর আগে হয়তো সেভাবে কাজ করেননি। উনি বিভিন্ন সরকারকে সহযোগিতা করেছেন, পলিসি দিয়েছেন, কিন্তু এই জায়গায় কাজ করাটা আর একটু টাফ। এবং যখন আসলে এখানে পলিটিক্যাল এস্টাবলিশমেন্টেরও অনেকে অসহযোগিতা করছিল, মিলিটারি এস্টাবলিশমেন্ট, কর্পোরেট এস্টাবলিশমেন্ট, কেউই সহযোগিতাপূর্ণ জায়গায় আসছিল না। কখনো দেখা গেছে সহযোগিতা করছে, আবার কখনো তারা তাদের স্বার্থটাকে দেখছে সামনে রেখে, বা বিভিন্ন দেশি বিদেশি প্রভাব তৈরি হচ্ছে। তো ওই সময়গুলোতে একটু মোরালি উইক হয়ে পড়া, আবার মাঝে মধ্যে দেখা গেছে যে উপদেষ্টা পরিষদের মধ্যেও কিছু কিছু বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হতো। স্বাভাবিকভাবেই এখানে 21 জনের মতো সবাই বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ অনেকের আছে, অনেকে মিলিটারি থেকে আসা, অনেকে ব্যুরোক্রেসি থেকে আসা, অনেকে মানবাধিকার ব্যাকগ্রাউন্ড থেকে আসা। তো এই সব কিছু ম্যানেজ করাটা দেখা গেছে যে উনি খুব ভালো ম্যানেজ করেছেন, কিন্তু তারপরেও মাঝে মধ্যে হতাশা চলে এসেছে বা এই ধরনের চিন্তা এসেছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।